তার হাইট থেকে মানে তার উচ্চতার সাথে তার বডির যে ওজন থাকার উচিত ছিল হয়তোবা সেটা বেড়ে গেছে। আমাদের দেশে আমরা সাধারণত রোগীদেরকে স্থূল বলি না, আমরা বলি হচ্ছে মোটা, স্থূলতা বা যেটাকে আমরা ইংলিশে বলে থাকি অবেসিটি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর হাবিব বলছি হৃদয় হসপিটাল থেকে। আমি প্রতি শুক্রবার হৃদয় হসপিটালে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত মেডিসিন এবং হৃদরোগের রোগীদের নিয়মিত দেখে থাকি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে স্থূলতা বা যেটাকে আমরা ইংলিশে বলে থাকি অবেসিটি। স্থূলতা বর্তমান বাংলাদেশে শুধু না, এটা সারা ওয়ার্ল্ডে অর্থাৎ সারা বিশ্বেই একটা মানে অন্যতম প্রধান সমস্যা, যে সমস্যা নিয়ে রোগীরা আমাদের কাছে আসে। শুধু স্থূলতাজনিত সমস্যা নিয়েই যে রোগীরা আমাদের কাছে আসে ব্যাপারটা এমন না। এই স্থূলতা যে সমস্ত রোগ তৈরি করে, কিংবা আমি যদি এভাবে বলি যে সমস্ত রোগের কারণে স্থূলতা দেখা যায়, এই ধরনের রোগগুলো নিয়ে অনেক সময় রোগীরা আমাদের কাছে আসতে পারে। এখন আমি কখন বলবো স্থূলতা? আমাদের দেশে আমরা সাধারণত রোগীদেরকে স্থূল বলি না, আমরা বলি হচ্ছে মোটা। হ্যাঁ, অর্থাৎ একটা রোগী মোটা হয়ে গেছে বা মুটিয়ে গেছে, এরকমভাবে আমরা বলি। কিন্তু আসলে মানে সঠিক টার্মটা হচ্ছে স্থূলতা বা অবেসিটি। আর অবেসিটি বলার আগে কিছু টার্ম আমাদেরকে জানা দরকার, যে যখন আমাদের বডি মাস ইন্ডেক্স অর্থাৎ বিএমআই যেটাকে বলে, এই বিএমআইয়ের উপর বেস করে আসলে আমাদের স্থূলতা নির্ধারণ করা হয়। তো কীরকম? সাধারণত দেখা যায় যে এই বিএমআই যদি কারোর 19-এর নিচে থাকে, তাহলে আমরা তাকে বলি হচ্ছে যে তার আন্ডারওয়েট, অর্থাৎ তার ওজন তার যে মাপে হওয়া উচিত ছিল সেই মাপে নেই। আবার যদি দেখা যায় এটা 18 থেকে 24.9 বা অনেকে 25ও বলে, যে এরকম থাকে, তাহলে এটাকে আমরা সাধারণত বলি এটা ঠিকই আছে, হ্যাঁ এটা নর্মাল, স্বাভাবিক মানে বডি ওয়েট। আর যদি এমন হয় 25 থেকে 30-এর মধ্যে থাকে, তাহলে আমরা এটাকে বলি হচ্ছে ওভারওয়েট। এটা কিন্তু স্থূলতা না, এটা ওভারওয়েট, অর্থাৎ তার ওজন বেড়ে গেছে। তার হাইট থেকে মানে তার উচ্চতার সাথে তার বডির যে ওজন থাকার উচিত ছিল হয়তোবা সেটা বেড়ে গেছে, তো তখন আমরা এটাকে বলি ওভারওয়েট। যদি 30 ক্রস করে, তখন আমরা এটাকে বলি হচ্ছে স্থূলতা। এটার আবার বিভিন্ন ভাগ আছে, এটা 1, 2, 3 এবং মরবিড অবেস মানে বিভৎস স্থূলতা, যেটাকে বাংলায় বলা যেতে পারে। তো স্থূলতা নিয়ে কেন আমি কথা বলছি? কারণ স্থূলতা আপনারা এখন দেখে থাকবেন যে বাংলাদেশের গ্রামগঞ্জেও এখন ডায়াবেটিস অনেক বেশি, হার্টের রুগী অনেক বেশি, হ্যাঁ অনেক রুগী প্রেশার ওষুধ খাচ্ছে। কিন্তু আমরা যখন ছোট ছিলাম, আমরা আমাদের বাবা মার কাছে গল্প শুনছি যে সাধারণত প্রেশার বা ডায়াবেটিস এটা গ্রামের রুগীদের হয় না, এটা শহরের রুগীদের হয়। হ্যাঁ, হয়তোবা কথাটা ওই সময় হয়তো ঠিক ছিল, কিন্তু আপনি এখন দেখে থাকবেন যে এখন গ্রামের রুগীদেরও কিন্তু ডায়াবেটিস অনেক কমন, প্রেশারও কিন্তু অনেক কমন। আপনারা যারা হয়তো এই ভিডিওটা এখন দেখতেছেন, হয়তো আপনার ফ্যামিলিতেই দেখা যাবে কারোর ডায়াবেটিস প্রেশার দুইটা একসাথেই আছে। হ্যাঁ, এবং আপনি গ্রামে থাকেন, তো বুঝতেই পারতেছেন যে গ্রামে থেকেও আপনার ডায়াবেটিস প্রেশার আপনার বাসায় আছে। তো এটা এখন আর ওইভাবে নাই, এটা এমন কোনো রোগ না যেটা শুধু শহর কেন্দ্রিক হবে, এটা গ্রাম বাংলায় ছড়িয়ে গেছে এবং এটা নন কমিউনিকেবল ডিজিজ, মানে একজন থেকে আরেকজন ছড়ায়, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, এবং এটা ফ্যামিলিতে রান করতে পারে, হ্যাঁ আপনার প্রজন্ম থেকে প্রজন্ম কিন্তু এটা চলে আসতে পারে। তো এই স্থূলতা ব্যাপারটা নিয়ে আমাদের একটু প্যানিকড হওয়াই দরকার। কেন হওয়া দরকার? কারণ এটা আমাদেরকে চিন্তার একটা বিষয় হয়ে দাঁড়াইছে বর্তমান সময়ে। কেননা ডায়াবেটিস বলি, প্রেশার বলি, হার্টের রোগ বলি, এগুলো কিন্তু স্থূলতার সাথে কিন্তু কম বেশি রিলেটেড থাকে বা এর সাথে একটা সম্পর্ক থাকে। এখন প্রশ্ন হতে পারে যে স্থূলতা আসলে কেন দেখা যায়? তো এটা অনেকগুলো কারণ আছে। আমি প্রথম কারণ বলবো হচ্ছে এটা ইডিওপ্যাথিক, মানে আমরা জানি না যে আসলে স্থূলতা কেন দেখা যেতে পারে। এটা হতে পারে যে ফ্যামিলি থেকে রান করতে পারে, যে বাবা মা বা দেখা যাচ্ছে যে চাচারা, হ্যাঁ বা তার দাদারা বা নানারা কেউ স্থূলতায় ভুগছিল, হয়তো বা এটা ফ্যামিলিতে রান করতেছে, এটা হতে পারে। স্থূলতার সাথে যদি খুব কমন কিছু কারণ যদি আমি বের করতে চাই, তাহলে দেখা যায় যে দুশ্চিন্তাগ্রস্ত যারা থাকে তাদের ওয়েটের বা তাদের ওজনের কিছু পরিবর্তন আসে। এটা হতে পারে সে আন্ডার ওয়েট, অর্থাৎ তার ওজন কমেও যেতে পারে, আবার কিন্তু ওজন বেড়েও যেতে পারে। পার্টিকুলারলি ফুড হ্যাবিটের কথা, অর্থাৎ খাদ্য অভ্যাসের কথা আমাদের বলতেই হবে, যে কিছু কিছু ফ্যামিলিতে দেখা যায় তারা কার্ব বেশি বেশি কনজিউম করে। কার্বস বলতে আমি কি বোঝানোর চেষ্টা করতেছি, সেটা হচ্ছে শর্করা। আপনি যদি আপনার প্রতিদিন যে পরিমাণ শর্করা আপনার প্রয়োজন, বা আপনার ফুড হ্যাবিটে বা আপনার খাদ্য তালিকায় যে সমস্ত খাবারের পরিমাণ প্রয়োজন, সেখানে যদি দেখা যায় চর্বির পরিমাণ, কিংবা যদি দেখা যায় কার্বস বা কার্বোহাইড্রেটের পরিমাণ যদি বেশি থাকে, তাহলে কিন্তু স্থূলতা দেখা যেতে পারে। তো আনফর্চুনেটলি বা দুঃখজনকভাবে আমাদের বাংলাদেশে এখন কার্বসের পরিমাণ, অর্থাৎ কার্বোহাইড্রেটের পরিমাণ অনেক বেশি, যে পরিমাণ প্রয়োজন হয় তার থেকে আমরা অনেক বেশি কার্বস কনজিউম করি বা আমরা গ্রহণ করে থাকি। যেমন দেখেন, আমি যদি এইভাবে সহজ ভাষায় কথা বলি, আমি আলু ভর্তা দিয়ে ভাত খাবো, 1 প্লেট ভাত খাবো, এই টার্মটা শুনতে হয়তো খুব ভালো লাগে, খেতেও ভালো লাগে,
কিন্তু আসলে কিন্তু একটা আইডিয়াল ফুড না, কারণ আপনি যখন ভাত খাচ্ছেন সেটাও কার্বোহাইড্রেট, এখন আপনি যখন আলু ভর্তা ব্যবহার করতেছেন সেটাও কার্বোহাইড্রেট, অর্থাৎ কার্বোহাইড্রেটের সাথে আমি আরেকটা কার্বস যোগ করতেছি, অর্থাৎ আমার শর্করা কনজাম্পশন অনেক বাড়তেছে। এখন এখানে আপনারা প্রশ্ন করতেই পারেন, এটা যে কেউ প্রশ্ন করতে পারে যে এটা তো আমাদের দাদারা খাইছে, আমাদের নানারা খাইছে, তার পূর্ব প্রজন্মরা খাইছে। এখন দেখেন এটা হচ্ছে তারা যে পরিমাণ ক্যালোরি বার্ন করছে, আপনি কি সেই পরিমাণ ক্যালোরি বার্ন করেন? হয়তো বা না। একটু নিজেই চিন্তা করেন তো, যে আপনি এখন চিন্তা করেন আপনি এখন মুঠোফোনে বা মোবাইলে কতটা সময় ব্যয় করতেন। এই সময়টা ধরেন আপনি 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টায় মোবাইলে ব্যয় করেন, অথচ তাদের সময় এই মোবাইলই ছিল না। এই 6 ঘন্টা তার মানে রাস্তাঘাটে ব্যয় করতে হয়েছে, মাঠে ঘাটে ব্যয় করতে হয়েছে। অর্থাৎ আপনার কার্বোহাইড্রেট কনজাম্পশন, তার কনজাম্পশন একই আছে, কিন্তু তার যে পরিমাণ ব্যয় ছিল আপনার কিন্তু সেই পরিমাণ ব্যয় নাই, অর্থাৎ আপনার পুরোটাই বডিতে ডিপোজিট হয়। এবং এই কারণে আমাদের কার্বসটা কমানো খুবই প্রয়োজন। হ্যাঁ, আমাদের খাদ্যাভ্যাসটাকে ঠিক করা প্রয়োজন। এবং আমাদের খাদ্যাভ্যাসে চর্বিও কিন্তু দেখা যায় অন্যান্য খাবার থেকে চর্বির পরিমাণও কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। বা কোনো ফ্যামিলি যারা স্থূলতায় ভোগেন তাদের ক্ষেত্রে দেখা যায়, খোঁজ নিলে দেখা যাবে তাদের চর্বির পরিমাণ কিন্তু কার্বসের মতোই, মানে চর্বিও তারা যথেষ্ট পরিমাণ বেশি কনজিউম করে। আচ্ছা, কোনো রোগ কি থাকতে পারে যেটা স্থূলতা নিয়ে আসতে পারে? রাইট। আপনারা যখন আমাদের কাছে আসেন এবং যখন আমাদেরকে এসে বলেন যে ডক্টর সাহেব আমার মনে হচ্ছে যে আমার ওজন একটু বাড়তেছে, হ্যাঁ, আপনারা যখন বলেন যে আমি আগের থেকে একটু ভারী হয়ে গেছি, আমার বডি এরকম ছিল না, আমার শরীরটা একটু বেশি এখন ভারী মনে হয়, আমি তেমন খাই না, তারপর আমার ওজন বাড়ে, এই কথাটা অনেকেই আমাদের কাছে আসে। মানে রুগী যখন ফিল করে যে তার খাদ্যের কারণে সে মুটিয়ে যাচ্ছে না, বা রুগী যখন ফিল করে যে তার মোটা হওয়ার অন্য কোনো কারণ তার জানা মতে নাই, তখনই তারা ডাক্তারের কাছে আসে, ডাক্তার এটা খুঁজে বের করুক যে কেন সে মুটিয়ে যাচ্ছে। তো যখন আমাদের কাছে আসে তখন আমরা প্রসঙ্গত কারণেই আমরা 3টা রোগের কথা বেসিক্যালি চিন্তা করে থাকি, আফটার এক্সক্লুডিং দ্য ড্রাগস অর দ্য আদার থিংস লাইক দ্য অ্যাংজাইটি, মানে আপনার দুশ্চিন্তা আছে কিনা, আপনি এমন কোনো ওষুধ নিচ্ছেন কিনা যে ওষুধের কারণে ওজন বাড়তে পারে, এগুলোকে আমরা অবশ্যই আগে বিবেচনা রাখি। তারপর আমরা খোঁজার চেষ্টা করি যে সমস্ত কারণে, কমন রোগের কারণে বা কমন কিছু ডিজিজের কারণে আপনার ওজন বাড়তে পারে। তার মধ্যে একটা অন্যতম হচ্ছে হাইপোথাইরয়েডিজম। হ্যাঁ, এটা নিয়ে আমরা একদিন আলোচনাও করেছিলাম। হাইপোথাইরয়েডিজম এমন একটা রোগ, যে রোগ এখন গ্রাম বাংলায় মোটামুটি সব ঘরেই ডায়াবেটিস এবং প্রেশারের মতো 1-2 করে রোগী দেখা যায়। তো যাদের থাইরয়েড কম থাকে বডিতে, তাদের বডির মেটাবলিজম কম হয়, মানে কোষের রান্নাবান্না আর কি সহজ ভাষায় কম হয়, যে কারণে তার কী হয়, তার ক্যালোরি বেশি ইউজ হয় না, সো এটা ডিপোজিট হয় বডির মধ্যে থাকে। সো আস্তে আস্তে কী হয়, সে আস্তে আস্তে দেখা যায় সে মুটিয়ে যায় বা মোটা হয়, এবং এটা খুবই কমন। স্থূলতার একটা বড় কারণ বর্তমান ওয়ার্ল্ডে হচ্ছে এই হাইপোথাইরয়েডিজম। সো স্বভাবতই রুগী যখন আমাদের কাছে আসে এবং বলে যে ডক্টর সাহেব আমার ওজন তো দিনকে দিন বাড়তেছে, তখন আমরা চিন্তা করি যে এটা হাইপোথাইরয়েডিজমের জন্য কিনা। হ্যাঁ, হাইপোথাইরয়েডিজমের আরও অনেকগুলো ফিচার আছে, অন্যগুলো লক্ষণ আছে, সেগুলো দেখে আমরা হাইপোথাইরয়েডিজম চিন্তা করি। আর কি কারণ হতে পারে আমরা চিন্তা করে থাকি। দ্বিতীয় যে রোগটা, যেটা আমাদের গ্রাম বাংলার বলি বা শহরের মা বোনদের মধ্যে খুবই কমন থাকে, অনেক মেয়েরা, অল্প বয়স্ক মেয়েরা, বা আমি যদি এইভাবে বলি আর কি, যে চাইল্ড বিয়ারিং এজ, মানে যে বয়সে মেয়েরা মা হতে পারে বা সন্তান জন্ম দিতে পারে, ওই ওয়ার্ডটাকে বলা হলো চাইল্ড বিয়ারিং এজ। সো চাইল্ড বিয়ারিং এজের অনেক মা বা মহিলারা আমাদের কাছে আসেন, তারা আমাদের কাছে এসে বলে যে তার ওজন বাড়তেছে, তার মুখটা দিনকে দিন লোমশ হয়ে যাচ্ছে, মানে লোম তৈরি হচ্ছে আর কি, সহজ কথা, মানে তার দাড়ি গোঁফ তৈরি হচ্ছে পুরুষের মতো। অথবা সে বলে তার হাত পা শক্ত হয়ে আসতেছে, এটা মানে মেয়েদের ভিতরে যে সফট ব্যাপারটা থাকে সেটা তার ভিতরে নেই, এবং সে ফিল করে, বলে যে আমার বন্ধুবান্ধব যেমন আমাকে বলে যে তোর হাত এত শক্ত কেন। হ্যাঁ, সো মেয়েদের ভিতরে যে সফট ব্যাপারটা থাকা দরকার সেটা তার ভিতরে নাই। সো যখন আমাদেরকে এটা এসে বলে তখন আমরা আরও তাকে প্রশ্ন করি, এবং প্রশ্ন করে দেখা যায় হয়তোবা তার যে নিয়মিত মাসিক হওয়ার কথা সেটা বা অনিয়ন্ত্রিতভাবে হচ্ছে। হ্যাঁ, এবং হয়তোবা যদি দেখা যায় সে বিবাহিত হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে দেখা যায় তার ডিফিকাল্টিস টু টু কনসিভ, মানে তার বাচ্চা হওয়ার জন্য তার ডিফিকাল্টিস বা তার প্রবলেম ফেস করতে হচ্ছে। তো এই সমস্ত জিনিস যখন আমরা চিন্তা করে থাকি এবং আরও প্রশ্ন সাপেক্ষে যখন দেখি তার ঘন ঘন মুখে ব্রণ হচ্ছে, তখন আমরা যে রোগটা চিন্তা করে থাকি সেটা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা PCOS। এটাকে এখন বর্তমানে PCODও বলে, পলিসিস্টিক ওভারি ডিজিজ। এটাতে কি হয়, মেয়েদের যে ডিম্বাশয় থাকে সেখানে অনেকগুলো সিস্ট তৈরি হয় বা ঘর তৈরি হয়। হ্যাঁ, এই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজে এটা একটা বড় আলোচনা, এটা নিয়ে কোনো একদিন অন্যদিন আলোচনা করা যাবে। যদিও এটা গাইনোকোলজিক্যাল প্রবলেম, বাট এটা এখন মেডিসিন ডক্টররাই বেসিক্যালি বেশি ডিল করে থাকেন। তো পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজে ক্ষেত্রেও কিন্তু মেয়েদের এরকম ওজন বাড়তে পারে, তার মুখ লোমশ হয়ে যেতে পারে, এবং দেখা যায় তার বডি ফিটনেসটা একটু মাস্কুলাইন বা ছেলেদের মতো হয়ে যেতে পারে। অ্যান্ড থার্ড যেটা, সেটা একটু রেয়ার, মানে এত কমন না। উপরে যে দুটো কথা আমি বললাম সেই দুটোর মতো হয়তো এত কমন না, তারপরেও দেখা যায়, সেটাকে আমরা বলি হচ্ছে কুশিং ডিজিজ। হ্যাঁ, এটা একটা হরমোনজনিত সমস্যা, যখন আপনার শরীরে কর্টিসল বেড়ে যায় তখন আপনি এরকম মুটিয়ে যেতে পারেন, এবং সেক্ষেত্রে দেখা যায় যে আপনার ঘাড়
কিংবা আপনার কুচকিতে বা বগলে, মানে শরীরে যে সমস্ত ভাঁজ থাকে সেই ভাঁজে কিন্তু কালো কালো স্পট পড়তে পারে, এটাকে আমরা অ্যাকান্থোসিস নিগ্রিকেন্স বলে থাকি, অর্থাৎ কালচে হয়ে যাওয়া। হ্যাঁ, তো স্বভাবতই অবেসিটি যদি হয়, কেউ যদি মুটিয়ে যায়, তাহলে তো অবশ্যই তার এই সমস্ত প্রবলেম হতে পারে। এখন অবেসিটি কেন খারাপ? কারণ এই অবেসিটি হচ্ছে আপনার অন্যান্য যে সমস্ত রোগ বিসুখ আছে এগুলোকে সে ডেকে আনে, ইনভাইট করে, দাওয়াত দিয়ে নিয়ে আসে। যেমন ধরেন সে প্রেশারকে দাওয়াত দিয়ে নিয়ে আসে, সে ডায়াবেটিসকে দাওয়াত দিয়ে নিয়ে আসে, সে হার্টের যত রোগ আছে টুডে অর টুমোরো, মানে আজ অথবা কাল, সেগুলোকে সে নিয়ে আসে। অর্থাৎ স্থূলতা যেমন আপনাকে যেমন দেখতে এটা একটু মানে বিকৃত লাগে, দেখতে যেমন ভালো লাগে না, একজন স্থূল মানুষকে একজন ফিট মানুষকে দুজনকে কি আসলে দেখতে একরকম লাগে? আসলে একরকম লাগে না। তো স্বভাবতই যে দেখতেও বিকৃত, আসলে তার ভিতরের অঙ্গগুলোও কিন্তু আস্তে আস্তে বিকৃত হতে থাকে। এই জন্য আমরা ডক্টররা বলে থাকি যে স্থূলতা কোনোভাবেই কাম্য নয়, স্থূলতা অবশ্যই আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, পরিহার করতে হবে। এখন যে রুগীটা থাইরয়েডের রুগী, তাকে হয়তো আপনি থাইরয়েডের ওষুধ দিলে তার থাইরয়েডটা কন্ট্রোল থাকবে, হয়তো বা সেই স্থূলতা কন্ট্রোল করতে পারবে। যে রুগীটা কুশিং রুগী, তাকে হয়তো কুশিংয়ের ওষুধ দিলে সে হয়তো সেটাকে নিয়ন্ত্রণ করা যাবে। যে রুগীটা পিসিওডি অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যে কথাটা আমি বলেছিলাম, তাদের ক্ষেত্রে বর্তমান সব থেকে ভালো বুদ্ধি হচ্ছে ওজন কমানো। সে যেভাবে ওজন কমাক না কেন, ওজন কমাতে হবে। ওজন কমাইলে তার দেখা যায় সে আবার প্রেগনেন্ট হতে পারে। ওজন যদি কমায় তাহলে তার মাসিক নিয়মিত হয়। ওজন যদি কমায় তাহলে দেখা যায় তার মুখের ব্রণ কমে যায়, মুখের লোম কমে যায়। এরপরে কিছু ওষুধ আছে, সেই ওষুধগুলো আমরা তখন ট্রায়াল দিই। বাট আগে চেষ্টা করতে হয় যে ওয়েট লস অ্যান্ড ওয়েট লস, তোর ওজন কমানো যায় কিনা। আচ্ছা, এখন ওজন আপনি কমাতে চেষ্টা করতেছেন, হ্যাঁ, স্বভাবত আপনি ওজন কীভাবে চেষ্টা করবেন? আপনি ওজন কমানোর চেষ্টা যেভাবে করে থাকেন বা আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। মানে আমি ধরেন দিনে 8 ঘন্টা ঘুমাই, তাহলে আমি 8 ঘন্টা ঘুমাবো না, আমি একটু কম ঘুমাবো, হ্যাঁ, যাতে আমার ওজন বেশি না হয়। আমি কার্বোহাইড্রেট অনেক বেশি কনজিউম করি, আমি করবো না, আমি কার্বোহাইড্রেটটাকে কাট ডাউন করবো, পারলে একদম বন্ধ করে দিই, কাছাকাছি নিয়ে আসবো, মানে কমায় নিয়ে আসবো। একদম বন্ধ করা তো সম্ভব না, তবে হ্যাঁ, যেগুলো প্রসেসড ফুড, হ্যাঁ, যেমন ধরেন আপনি চিনি, এটাকে আপনি সম্পূর্ণ পরিহার করতে পারেন, কোনো প্রবলেম নাই। তার মানে এই না যে আপনি 24 ঘন্টায় পুরো কার্বোহাইড্রেট লেস থাকবেন বা কার্বোহাইড্রেট বন্ধ করে থাকবেন, না, সেটা না। আচ্ছা, আপনি সব চেষ্টা করতেছেন, তারপর ওজন কমাতে পারতেছেন না, তখন কি করতে হবে? তখন আপনি যদি চান তাহলে কিন্তু ওষুধ ব্যবহার করেও কিন্তু আপনি ওজন কমাতে পারেন। এখন এই ওষুধের কথা আসলে সবাই প্যানিকড হয়, সবাই ভয় পায়, বলে যে ডক্টর আসলে আমি যদি ওষুধ ব্যবহার করে ওজন কমাই তাহলে কি আমার কোনো সাইড এফেক্ট দেখা যাবে কিনা? আচ্ছা, আপনি বলেন তো, আপনাদের যে জ্বর হয় আপনারা কি নাপা ব্যবহার করেন না বা প্যারাসিটামল ব্যবহার করেন না? প্যারাসিটামল কি সাইড ইফেক্ট নাই? সাইড ইফেক্ট আছে, এটা লিভার ড্যামেজও করতে পারে, তারপরে কি আপনারা ব্যবহার করেন না? করেন, বা আমরাও করি। তো প্রত্যেকটা ওষুধেরই তার নিজস্ব কিছু সাইড ইফেক্ট প্রোফাইল আছে, কিন্তু আপনার স্থূলতার যে সাইড ইফেক্ট বা আপনার স্থূলতার যে প্রবলেমগুলো সে তৈরি করতে পারে নিশ্চয়ই ওষুধের থেকে কম না, বরঞ্চ ওষুধের থেকে অনেক বেশি। তো এই জন্য ওষুধ ব্যবহার করে হলেও যদি ওজন কমানো যায়, মানে যদি কিনা মনে হয় যে না, আমি খাদ্যাভ্যাস পরিবর্তন করেও, লাইফস্টাইল পরিবর্তন করেও, আমার জব পরিবর্তন করেও ওজন কমাতে পারছি না, সেই ক্ষেত্রে আমি মনে করে থাকি হ্যাঁ, আপনি অবশ্যই ওষুধ ব্যবহার করতে পারেন। এবং আমরা সাকসেসফুলি, পার্টিকুলারলি আমি যদি আমার কথা বলি, আমি আমার সাতক্ষীরার চেম্বারে যতগুলো জায়গায় আমি চেম্বার করি, স্থূলতার অনেক পেশেন্ট আমি পাই, পার্টিকুলারলি কেন আমি জানি না, অনেক ধরনের রুগী, স্থূলতার অনেক রুগী আমার কাছে আসে। এবং বর্তমান সময়ে আমি অনেক রুগীকে, সব রুগীকে বলবো না, বাট অনেক রুগী যাদেরকে আমি প্রথমে তাদের লাইফস্টাইল মডিফিকেশন করেও কিংবা খাদ্যাভ্যাস পরিবর্তন করেও যাদের ওজন কমাতে পারিনি, তারপরে আমি কি করেছি, তাদেরকে আমি তাদের পারমিশন নিয়ে আমি ওষুধ প্রয়োগ করেছি এবং আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম রুগীরই কিন্তু ওজন কমে আসতেছে। হ্যাঁ, ওজন কমে আসতেছে এবং তেমন কোনো সাইড এফেক্ট ছাড়াই কমে আসতেছে। হ্যাঁ, সাইড এফেক্ট হতে পারে, এটা নির্ভর করে আপনি কোন ওষুধ ব্যবহার করতেছেন, কোন রুটে ব্যবহার করতেছেন, হ্যাঁ, এবং ওষুধটার মাত্রা কেমন, এগুলোর উপর নির্ভর করে। এবং এটা আপনার ডক্টর অবশ্যই আপনাকে দেওয়ার আগে সে অবশ্যই আপনার সাথে কনসাল্ট করে নেবে। হ্যাঁ, তো আপনারা যারা স্থূলতায় ভুগছেন, যারা মনে করে থাকেন যে হ্যাঁ, আমার স্থূলতাটা আসলে আমি আর রাখতে যাচ্ছি না, এটা ভবিষ্যতে একটা বড় একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে, আপনারা যদি মনে করে থাকেন যে আপনারা আপনাদের স্থূলতা ঝেড়ে ফেলতে চান, একটা সুস্থ সুন্দর জীবন গড়তে চান, বা আপনি মনে করতে চান যে আপনি ফিট অ্যান্ড ফাইন, হ্যাঁ, হতে চান, যে আপনি সঠিক ওজন এবং সঠিক উচ্চতার সাথে মিলিয়ে আপনি সঠিক বিএমআই অর্জন করতে চান, তাহলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, আমি চেষ্টা করব আপনাদেরকে প্রথমে লাইফস্টাইল মডিফিকেশন আইডিয়া দিয়ে আপনাদের ওজন কমানো যায় কিনা সে ব্যাপারে পরামর্শ দেওয়ার জন্য, এবং যদি কিনা এটা না পারা যায় তাহলে সেক্ষেত্রে আমরা আপনাকে চেষ্টা করব ফার্মাকোলজিক্যাল ইন্টারভেনশন, অর্থাৎ ওষুধের মাধ্যমে আপনার পরামর্শ সাপেক্ষে এবং আমাদের আলোচনা সাপেক্ষে আমরা চেষ্টা করব আপনার ওজন কমিয়ে আপনাকে ফিট অ্যান্ড ফাইন কীভাবে করা যায় সেই দিকে এগিয়ে যাওয়া। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।